হ্যালো বন্ধুরা, জীবনে অনেক ভয়ঙ্কর খেলার নাম শুনেছেন, কিন্তু আমি আজ আপনাদের এমন এক ভয়ঙ্কর খেলার কথা বলবো যে খেলায় একবার অংশগ্রহণ করলে সেখান থেকে জীবন বাঁচিয়ে ফিরে আসা অসম্ভব। হ্যাঁ বন্ধুরা, এমন এক ভয়ঙ্কর খেলা যা খেলতে হলে দিতে হতে পারে আপনার জীবন। 456 জন প্রতিযোগী, সবার একটাই লক্ষ্য, জিততে হবে, কারণ হার মানেই নিশ্চিত মৃত্যু। এখানে কেউ কারো বন্ধু নাই, বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং বেঁচে থাকার জন্য যে যে কাউকে হত্যা করতে পারে। প্রতিদিন এক একটা খেলা, যা দেখতে শিশুসুলভ, কিন্তু এর পরিণাম খুবই ভয়ঙ্কর। তোমাকে বলা হবে শুধু নিয়ম মেনে খেলো, কিন্তু কেউই বলে দেবে না কিভাবে এই ভয়ঙ্কর খেলা থেকে বেঁচে থাকতে হবে। আপনারা কি বিশ্বাস করতে পারেন টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে? হ্যাঁ পারে। এই খেলায় 45.6 বিলিয়ন ওনের জন্য প্রতিযোগীরা লড়বে, যার বাংলা টাকা দাঁড়ায় 383 কোটি টাকা প্রায়। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি মরতে প্রস্তুত? হ্যালো বন্ধুরা, স্বাগতম স্কুইড গেমে। আজ এক্সপ্লেন করা হবে স্কুইড গেম, নেটফ্লিক্সের সব থেকে জনপ্রিয় সিরিজ স্কুইড গেম, যার IMDb রেটিং 8.2। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের প্রধান চরিত্র সিয়ং গি-হুন, একজন মধ্যবয়সী মানুষ। সে জীবনে কিছুই করতে পারেনি। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, মেয়ে অন্য এক ধনী বাবার সাথে বড় হচ্ছে, এবং সে নিজেও প্রচণ্ড ঋণে জর্জরিত। কিন্তু সে বাজি ধরতে ভালোবাসে, যদিও প্রায় সব সময়ই হারে। তবে আজকের দিনটি তার জন্য অন্যরকম হতে পারত, কারণ সে আজ ঘোড়া দৌড়ে বাজি ধরে জিতেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ঋণ উসুলকারীরা তাকে এসে ধরে ফেলে। গুন্ডারা তাকে জানিয়ে দেয়, যদি সে ঋণের টাকা ফেরত না দেয় তাহলে তার কিডনি বা চোখ বিক্রি করে তার টাকা আদায় করা হবে। তারা তাকে রক্ত দিয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। গি-হুন হতাশ হয়ে স্টেশনে বসে আছে। এই বিপর্যয়ের পরে গি-হুন বুঝতে পারে তার জীবনে আর কোনো আশা নেই। এমন সময় তার সামনে হাজির হয় এক রহস্যময় ব্যক্তি। এই রহস্যময় ব্যক্তি তাকে ডাকজি খেলার প্রস্তাব দেয়। এই খেলার নিয়ম খুব সহজ। যদি সে লোকটির কাগজে ফাইল উল্টে দিতে পারে তবে সে টাকা জিতবে, আর যদি ব্যর্থ হয় তবে লোকটি চড় মারবে। প্রথমে গি-হুন লোভের বশে রাজি হয়ে যায়, কিন্তু খেলা সহজ নয়। সে বারবার হেরে যায় এবং প্রতিবারই তাকে জোরে চড় মারা হয়। তার গাল ফুলে লাল হয়ে যায়। শেষমেশ সে একবার জিততে সক্ষম হয়, আর তখনই লোকটি তাকে একটি কার্ড দেয়, যেখানে একটি ফোন নাম্বার লেখা। লোকটি জানায়, তুমি যদি সত্যিকারের অনেক টাকা জিততে চাও তাহলে এই নাম্বারে ফোন করো। এরপর গি-হুন সেখান থেকে বাড়ি চলে আসে, আর টাকাগুলো তার মায়ের হাতে দিয়ে দেয়। তার মা বলে, এত অল্প টাকায় কিছুই হবে না। তার মেয়ে তার সৎ বাবার সঙ্গে আমেরিকায় চলে যাবে। এখন তার মেয়েকে যদি তার কাছে রাখতে হয় তাহলে তাকে আদালতে প্রমাণ করতে হবে যে তার মেয়ের সমস্ত খরচ সে বহন করবে। এই জন্য তার অনেক টাকার প্রয়োজন। এজন্য গি-হুন অনেক চিন্তায় পড়ে যায়। এরপরে স্টেশনে সেই রহস্যময় ব্যক্তির কথা মনে পড়ে যায়, এবং গি-হুন একসময় সেই নাম্বারে ফোন দেয়। এবং এরপর ঘটে অদ্ভুত কিছু। তাকে চেতনানাশক দিয়ে অপহরণ করা হয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একটি বিশাল হলে বন্দী, আরও 455 জন মানুষের সাথে। সবাই একরকম সবুজ ট্রাকসুট পরে আছে, আর চারিদিকে লাল পোশাক পরা মাস্কধারী লোকজন। কেউ জানে না তারা কোথায় এসেছে। এখানে গি-হুনের সাথে এক বৃদ্ধ লোকের পরিচয় হয়। সে বৃদ্ধ লোককে বলে, তোমার এত বয়স হয়েছে, তুমি এখানে কেন এসেছো? তোমার তো এখন পরিবারের সাথে সময় কাটানো উচিত। তখন বৃদ্ধ লোকটি বলে, আমার আপনজন বলে কেউ নেই। আমার একটা জটিল রোগ হয়েছে। ডক্টর বলেছে আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার অপারেশন করলে হয়তো আমি বেঁচে যাব। তাই টাকার জন্য এখানে এসেছি। এরপরে লাল পোশাক পরা মুখোশধারী কিছু লোককে দেখানো হয়। এরা হলো এই খেলার গার্ড। গার্ডরা হলরুমের ভেতরে আসে এবং সবাইকে বলে, তোমরা এখানে যারা এসেছো তোমাদের 6টা গেম খেলতে হবে। যারা এখানে জয়ী হতে পারবে তারাই অনেক টাকা জিততে পারবে। এরপর তাদেরকে চুক্তিবদ্ধ করে নেওয়া হয়। এই চুক্তিপত্রে মাত্র 3টা নিয়ম লেখা ছিল। প্রথম নিয়ম, এই খেলায় কোনো প্লেয়ার নিজেই ইচ্ছাকৃত বেরিয়ে যেতে পারবে না। দ্বিতীয় নিয়ম, যদি কোনো প্লেয়ার খেলতে না চায় তাকে বাদ দিয়ে দেওয়া হবে। তৃতীয় নিয়ম, এখানে বেশিরভাগ প্লেয়ার যেটা বলবে সেটাই করা হবে। এরপরে দেখানো হয় প্রথম যে খেলাটা তারা খেলবে তার জন্য বিশাল এক মাঠে নিয়ে আসা হয়। এখানে আসার পর গি-হুন একজনকে দেখে অবাক হয়ে যায়। এই ব্যক্তির নাম ছিল সাং-উ। এই সাং-উ হলো গি-হুনের ছোটবেলার বন্ধু। গি-হুন সাং-উকে বলে, তুমি তো বিশাল বড় একটা কোম্পানিতে চাকরি করতে, তাহলে এখানে কি করছো? সাং-উ বলে, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। প্রথম খেলা। এই খেলাটার নাম ছিল লাল আলো সবুজ আলো।
এরপরে খেলার জন্য সবাইকে মাঠের এক প্রান্তে দাঁড় করিয়ে দেয় এবং অপর প্রান্তে একটা রোবটের মতো পুতুল দেখানো হয়। খেলার আয়োজকরা জানিয়ে দেয় পুতুলটি যখন পেছনে ঘুরে গান গাইবে তখন সবাইকে আস্তে আস্তে তাদের সীমা অতিক্রম করবে। এভাবে তাদের নির্দিষ্ট জায়গায় যেতে হবে। তবে পুতুলটি গান করা বন্ধ করে সামনে ঘোরার পর যদি কেউ সামনে যায় বা নড়ে তবে তাকে গুলি করে মেরে ফেলা হবে। প্রথমে সবাই এটা শিশুদের খেলা মনে করেছিল, কিন্তু প্রথম খেলোয়াড় যখন ভুল করে নড়ে ওঠে তখনই একটা বিকট গুলির শব্দ হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যরা ভাবে সে হয়তো অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরই তারা বুঝতে পারে সে মারা গেছে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা খেলা না মেনে দৌড়াদৌড়ি শুরু করে, কিন্তু একের পর এক সবাই গুলিতে লুটিয়ে পড়তে থাকে। লাল পোশাক পরা গার্ডরা স্নাইপার দিয়ে সবাইকে হত্যা করছে। এখন প্রতিযোগীরা বুঝতে পারে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। গিহুন প্রচণ্ড ভীত, কিন্তু সে বুঝতে পারে যদি সে থেমে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। সে অন্যদের সাথে খেলার নিয়ম মেনে এগোতে থাকে। একসময় সে এবং কিছু প্রতিযোগী শেষ পর্যন্ত সফলভাবে লাইন পার হতে পারে, আর যারা সময়ের মধ্যে পার হতে পারেনি তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়। এখন প্রতিযোগীরা বুঝতে পারে এটি শুধু খেলা নয়, এটি এক জীবন মৃত্যু খেলা। এই প্রথম খেলায় 456 জনের ভেতরে 255 জন মারা গিয়েছিল আর 201 জন জীবিত ছিল। যারা বেঁচে গেছে তারা এখনো স্তব্ধ, তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। প্রথম খেলার ভয়াবহতা দেখার পর অনেক প্রতিযোগী বুঝতে পারে এই খেলা সাধারণ কোনো খেলা নয়, বরং এটি জীবন মৃত্যুর লড়াই। প্রতিযোগীরা আতঙ্কিত হয়ে সংগঠকদের কাছে আবেদন করে খেলা বন্ধ করার। এখানেই আসে গেমের গুরুত্বপূর্ণ নিয়ম। যদি প্রতিযোগীদের সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে খেলা বন্ধ করতে চাই তাহলে খেলা বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে গেমের আয়োজকরা সবার সামনে বিশাল প্রাইজ মানি 45.6 বিলিয়ন ওন দেখায়। তারা বলে তোমরা চাইলে এখানে খেলা থামাতে পারো, তবে একসঙ্গে জেতার সুযোগও হারাবে। এখানে দর্শক হিসেবে আমরা দেখতে পাই মানব চরিত্রের দ্বিধা। একদিকে জীবন বাঁচানোর তাগিদ, অন্যদিকে অর্থের প্রতি অদম্য আকর্ষণ। গেম মাস্টার ঘোষণা করে দেয় ভোটিং হবে। সবাই যদি সংখ্যাগরিষ্ঠ ভোট দেয়, গেম বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে তারা খেলা থেকে মুক্তি পাবে। এখানে কেউ চাই খেলা চালিয়ে যেতে, কেউ চাই ফিরে যেতে। একজন একজন করে প্রতিযোগীরা ভোট দিতে থাকে। দেখা যায় প্রতিযোগীরা বেশিরভাগ না ভোট দেয় এবং খেলা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। প্রতিযোগীদের অজ্ঞান করে আবার তাদের বাস্তব জীবনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। গিহুন ফিরে এসে দেখে তার মা খুব অসুস্থ, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, কিন্তু তাদের কাছে কোনো সঞ্চয় নেই। হসপিটালের বিল দেওয়া সম্ভব নয়, তাই তার মা তাকে ধমক দেয়। এরপরে সিয়ং তার স্ত্রীর কাছে যায় কিছু টাকার জন্য, কিন্তু তার স্ত্রী বলে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। বাস্তবতার কঠিন চাপে গিহুন আরও একবার অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে। সাংমু ছিল বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র, কিন্তু সে এখন সম্পূর্ণ ঋণগ্রস্ত। তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, কারণ সে বিনিয়োগে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। তার মা গর্ব করে বলে আমার ছেলে বড় হবে, কিন্তু আমরা জানি যে সাংয়ের আসল পরিস্থিতি কতটা ভয়াবহ। আলী একজন অভিবাসী শ্রমিক। সে তার বসের কাছে পুরোপুরি প্রতারিত হয়েছে। বস তাকে সঠিকভাবে বেতন দেয় না, যার কারণে সে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। এক পর্যায়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে তার বসের কাছ থেকে জোর করে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপরে আলী তার স্ত্রীকে বলে এই টাকাগুলো নিয়ে দেশে চলে যাও। একটু উচ্চ মধ্যবিত্ত জীবন কাটানোর জন্য আলী তার ফ্যামিলি সহ কোরিয়া এসেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম ভয়াবহ পরিস্থিতি। একটু ভালো থাকার জন্য তাকে কত কিছু করতে হচ্ছে। সেবিয়ক একজন উত্তর কোরিয়ান শরণার্থী, যার ছোট ভাই একটি অনাথ আশ্রমে আছে এবং মা এখনো উত্তর কোরিয়ায় আটকে আছে। সে চায় তার পরিবারের জন্য অর্থ জোগাড় করতে, কিন্তু সহজ কোনো উপায় পাচ্ছে না। বাস্তবতার কঠিন নিয়মে সেও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। প্রতিযোগীদের এই বাস্তব জীবন বোঝায় যে তাদের জন্য গেম ছেড়ে যাওয়া মানেই কোনো মুক্তি নয়, বরং জীবনের সংগ্রাম আরও কঠিন হয়ে উঠেছে। গিহুন একজন পুলিশ অফিসারের সামনে যায় এবং এই ভয়ঙ্কর গেম সম্পর্কে জানায়, কিন্তু পুলিশ তাকে পাগল মনে করে এবং গুরুত্ব দেয় না। অন্যদিকে পুলিশ অফিসার জুনহো, যার ভাই কয়েক বছর ধরে নিখোঁজ, গিহুনের কথা শুনে সন্দেহ করতে থাকে। সে ঠিক করে সে নিজের মতো করে তদন্ত করবে। এদিকে গেম মাস্টার এবং সংগঠকরা দেখিয়ে দেয় যে তারা প্রতিযোগীদের ওপর গোপনে নজর রাখছে। তারা জানে বেশিরভাগ প্রতিযোগী স্বেচ্ছায় আবার গেমে ফিরে আসবে।
প্রতিযোগীরা একে একে গোপনভাবে গেমে ফেরার সিদ্ধান্ত নেয়। গিহুন, সাংমু, আলী, শেবিয়ক সবাই আলাদা আলাদাভাবে আয়োজকদের ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে। আয়োজকরা আবার তাদের পিক আপ করার ব্যবস্থা করে। পুলিশ অফিসার জুনহো বিষয়টি অনুসরণ করতে থাকে এবং সন্দেহ করতে থাকে। জুনহো গিহুনের কথা অনুসন্ধান করতে গিয়ে গেম আয়োজকদের বিষয়ে খোঁজ পেতে শুরু করে। সে দেখে যে একটি বিশাল কালো ভ্যান লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে। সে গিয়ে একটি গাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর একজন গার্ডকে মেরে তার পোশাক পরে নেয় এবং গোপনে আয়োজকদের পিছু নেয়। প্রতিযোগীদের আবার কালো ভ্যানে তুলে আনা হয়। তাদের আবার ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়। এবার গোপনে পুলিশ অফিসার জুনহো তাদের সাথে চলে আসে। প্রতিযোগীরা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে শুরু করে। তারা দেখতে পায় তারা আবার সেই রহস্যময় জায়গায় পৌঁছেছে। এদিকে জুনহো দেখতে পায় যে আয়োজকরা প্রতিযোগীদের এরকম বন্দি রাখছে এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করছে। গেমের ভয়াবহতা থাকলেও তাদের বাস্তব জীবন ছিল আরও ভয়ঙ্কর, যা তাদের গেমে ফিরতে বাধ্য করেছে। এটি দেখায় যে অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষকে কতটা অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। গিহুন এক সময় ফিসফিস করে সাংকে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই জানতে আমরা আবার আসবো? সাংও নিরুত্তর থাকে, শুধু একটা ছোট হাসি দেয়। এই হাসিটা পরে অনেক কিছু প্রকাশ করে। সে জানতো এখানেই তারা শেষ পর্যন্ত ফিরবে। পুলিশ অফিসার জুনহো তার নিখোঁজ ভাইয়ের সন্ধানে তথ্য খুঁজতে থাকে। সে বুঝতে পারে এই গেমটি বহু বছর ধরে চলে আসছে এবং এটা কোনো সাধারণ খেলা নয়। খেলোয়াড়দের নতুন পোশাক দেওয়া হয়। প্রতিযোগীরা দল গঠন করতে শুরু করে, কারণ এবার তারা বুঝতে পেরেছে একা থাকলে টিকে থাকা কঠিন হবে। গিনহো, সাংমু, আলী ও শেবিয়ক একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এরপরে সকালে সবাইকে মাঠে নিয়ে আসা হয়। সবাই ভাবছে এবার কি ধরনের খেলা হবে। এরপর দেখা যায় দেয়ালে বড় বড় চিহ্ন আঁকা আছে। দেয়ালে মূলত খেলার ছবি আঁকা আছে, কিন্তু এখনো কেউ সেটা খেয়াল করেনি। প্রতিযোগীদের 4টি ভিন্ন ভিন্ন আকৃতির মধ্যে একটি বেছে নিতে বলা হয়। আকৃতিগুলো ছিল এমন: একটি তারা, বৃত্ত, ছাতা এবং ত্রিভুজ। তারা না জেনেই এক একটি প্রতীক বেছে নেয়। এরপর জানা যায় তাদের চিনি দিয়ে তৈরি ডালগোনা কেটে নির্দিষ্ট আকৃতি বের করতে হবে। সময়সীমা অতিক্রম হলে বা ভুল করলে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হবে। সাংও সে আগেই বুঝতে পারে কি খেলা হতে চলেছে, কিন্তু সে গিহুনকে সতর্ক করেনি। বরং সে নিজের সুবিধার জন্য আকৃতির ত্রিভুজের সামনে চলে যায়, যা এই খেলার ভেতরে সব থেকে সহজ ছিল। এখানে বোঝা যায় সাংও শুধু বন্ধুদের মুখোশ পরে আছে, কিন্তু আসলে সে নিজের স্বার্থই আগে দেখে। এদিকে গিনহো ছাতার মতো জটিল আকৃতি পায়, যা এই খেলার ভেতরে সব থেকে কঠিন ছিল। এরপর সবাই তারা সূচের মাধ্যমে যে আকৃতি আছে সেটা বের করার চেষ্টা করে। গিহুন প্রথমে হতাশ হয়ে পড়ে এবং হাত কাঁপতে থাকে। ধীরে ধীরে ঘামতে শুরু করে, কারণ সে জানে ছোট্ট ভুলেই মৃত্যু নিশ্চিত। গার্ডরা ঠান্ডা মাথায় যেভাবে প্রতিযোগীদের গুলি করছে সেটা দেখে সে আরও নার্ভাস হয়ে পড়ে। হঠাৎ করে সে বুঝতে পারে যদি সে চিনি চাটে তাহলে সেটি গলে যাবে। সে দ্রুত চাটতে থাকে। মুখ ভর্তি ঘাম মিশে যায় চিনির সঙ্গে। চারপাশের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই বুদ্ধির কারণে সে শেষ মুহূর্তে বেঁচে যায়। অন্যদিকে আলী তার শক্তি ব্যবহার করে সাবধানে কেটে ফেলে। শেবিয়কও নিজের চতুরতা ব্যবহার করে, কিন্তু খুব একটা প্রকাশ করে না। এদিকে জুনহো গার্ডদের ভেতরে প্রবেশ করলেও বুঝতে পারে এখানে সবাইকে কড়া নজরে রাখা হচ্ছে। সে বুঝতে পারে এই গেম বহু বছর ধরে চলছে। তার ভাই হয়তো কোনোভাবে এই গেমের সঙ্গে যুক্ত। গেমের শেষে ফ্রন্টম্যান মনিটরে বসে সবকিছু পর্যবেক্ষণ করছে। সে বুঝতে পারে তার গার্ডদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। পরের দিন সকালে আলো ফুটতেই প্রতিযোগীরা ধীরে ধীরে জেগে ওঠে। আগের দিনের ভয়াবহতা তাদের মনে এখনো টাটকা। চারপাশে পড়ে থাকা মৃতদেহগুলো তাদের মানসিক অবস্থাকে আরো দুর্বল করে তোলে। খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু আয়োজকরা ইচ্ছাকৃতভাবে খাবারের পরিমাণ কমিয়ে দেয়, যেন প্রতিযোগীদের মধ্যে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গিহুন চারপাশের পরিস্থিতি দেখে স্পষ্টই আতঙ্কিত। তার চোখে অনিশ্চয়তা আর ভয়। সে অনুভব করছে যে এখানে শুধু খেলা নয়, বরং খেলার বাইরেও নিজের জীবন রক্ষা করতে হবে। সাংও পরিস্থিতি বুঝে নিলেও সে অনেকটাই নির্বিকার, কারণ সে জানে এখান থেকে বাঁচতে হলে ঠান্ডা মাথায় কৌশলী হতে হবে। শেবিয়ক নীরবে বসে আছে। সে নিজের খাবার লুকিয়ে রাখছে, কারণ সে জানে খাবারের অভাব সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। দক্ষু হিংস্র হয়ে উঠেছে। সে বুঝতে পারছে যে এখানে শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ,
তাই সে তার দলকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে। খেলোয়াড়রা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এটি শুধুমাত্র খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং এক নির্মম বেঁচে থাকার লড়াই। এরপরে খাবার বিতরণ শুরু হয়, কিন্তু আয়োজকরা ইচ্ছাকৃতভাবে খাবারের পরিমাণ কম রাখে যাতে প্রতিযোগীরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। দক্ষু ও তার দল প্রথমে খাবার নিয়ে নেয় এবং তারা দুর্বলদের খাবার কেড়ে নেয়। এরপরে একজন দুর্বল প্রতিযোগী দক্ষুর সামনে প্রতিবাদ করে, কিন্তু দক্ষু বিন্দুমাত্র দয়া মায়া না দেখিয়ে তাকে মারতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর আয়োজকরা কিছুই বলে না, বরং দেখে আনন্দ পায়, কারণ তাদের উদ্দেশ্যই ছিল প্রতিযোগীদের নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধানো। প্রথমবারের মতো প্রতিযোগীরা বুঝতে পারে এখানে খেলার বাইরেও মৃত্যু ঘটতে পারে এবং আয়োজকরা এতে কোনোই হস্তক্ষেপ করবে না। গিহুন, সাং-উ এবং অন্যরা উপলব্ধি করে যে শুধুমাত্র খেলার সময় নয়, বরং 24 ঘন্টায় সতর্ক থাকতে হবে। সেবিয়ক এই সুযোগে গোপনে রান্নাঘরে ঢুকে পড়ে এবং আয়োজকদের গোপন পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য জোগাড় করে। সে বুঝতে পারে রাতে কিছু একটা ঘটতে চলেছে। এরপরে রাত হলে গার্ডরা আলো বন্ধ করে দেয়। এই অন্ধকারে দক্ষু এবং তার দল সুযোগ নেয়। তারা দুর্বলদের উপর নির্মম আক্রমণ চালায়। সেবিয়ক আগেই আন্দাজ করেছিল যে কিছু একটা হতে পারে, তাই সে আগে থেকেই প্রস্তুত ছিল। গিহুন তার দলকে জাগিয়ে সতর্ক করে দেয়। আলী তার মানবিক স্বভাব অনুযায়ী দুর্বলদের বাঁচানোর চেষ্টা করে। সাংউ প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু পরে বুঝতে পারে দলবদ্ধ না থাকলে তারা কেউই বাঁচতে পারবে না। এই নৃশংসতা প্রায় 30 মিনিট ধরে চলে এবং এতে অনেক প্রতিযোগী মারা যায়। এই বিশৃঙ্খলার মাঝে ইলনাম আতঙ্কে চিৎকার করে ওঠে, আমি খুব ভয় পাচ্ছি, দয়া করে থামুন। তার এই আকুতির সঙ্গে সঙ্গেই হঠাৎ আলো জ্বলে ওঠে এবং গার্ডরা হস্তক্ষেপ করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটি প্রথমবারের মতো দেখায় যে ইলনামের কথায় আয়োজকরা গুরুত্ব দিচ্ছে। এখানে আর 80 জন প্রতিযোগী বেঁচে আছে। এরপরে সবাই বিধ্বস্ত এবং ক্লান্ত। গিহুন বুঝতে পারে এখন আর একা থাকা যাবে না, তাদের অবশ্যই দলবদ্ধ হতে হবে। গিহুন, সাং-উ, সেবিয়ক, আলী, ইলনাম একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। সাং-উ দলবদ্ধতার গুরুত্ব বুঝতে পারে এবং তার কৌশলী মনোভাব কাজে লাগিয়ে দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সেবিয়ক যদিও নির্ভর করতে চায় না, তবুও বুঝতে পারে একা থাকার চেয়ে দল হিসেবে থাকা নিরাপদ। হ্যালো বন্ধুরা, এটা এমন এক খেলা যেখানে আপনাকে জীবন বাজি রেখে খেলা করতে হবে, কিন্তু সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর মুহূর্ত। কে টিকবে, কে হারিয়ে যাবে? প্রতিযোগীরা কি শেষ পর্যন্ত মানুষ হিসেবে বেঁচে থাকবে, নাকি টাকার লোভ তাদের পুরোপুরি বদলে দেবে? বন্ধুরা, ভিডিওটি বড় হওয়ার কারণে আমরা স্কুইড গেমটি 2টি পর্বে সাজিয়েছি। পরবর্তী পর্বে স্কুইড গেমের আসল রূপ আরো নির্মমভাবে প্রকাশ পেতে চলেছে। তৈরি থাকুন আরো সব ভয়ঙ্কর টুইস্টের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।